প্রবন্ধ জীবনানন্দ দাশ। কবিতার কথা। সকলেই কবি নয়। কেউ কেউ কবি কবি কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার স্বতন্ত্র সারবত্তা রয়েছে, এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নব নব কাব্য বিকিরণ তাদের সাহায্য করছে, কিন্তু সকলকে সাহায্য করতে পারে না। যাদের হৃদয়ে কল্পনা ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা রয়েছে, তারাই সাহায্যপ্রাপ্ত হয় না। নানা রকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করবার অবসর পায়। বলতে পারা যায় কি, এই সম্যক কল্পনা আভা কোথা থেকে আসে? কেউ কেউ বলেন আসে পরমেশ্বরের কাছ থেকে। সে কথা যদি স্বীকার করি, তাহলে একটি সুন্দর জটিল পাককে যেন হীরের ছুরি দিয়ে কেটে ফেললাম। হয়তো সেই হীরের ছুরি পরিদেশের, কিংবা হয়তো সৃষ্টির রক্ত চলাচলের মতোই সত্য জিনিস। কিন্তু মানুষের জ্ঞানের এবং কাব্য সমালোচনা নমুনার নতুন নতুন আবর্তনে বিশ্লেষকরা এই আশ্চর্য গীতকে, আমি যতদূর ধারণা করতে পারছি, মাথার ঘাম পায়ে ফেলে খসাতে চেষ্টা করবেন। ব্যক্তিগতভাবে এ সম্বন্ধে আমি কি বিশ্বাস করি, কিংবা দৃঢ়ভাবে বিশ্বাস করবার মতো কোনো সুস্থিরতা খুঁজে পেয়েছি কিনা, এ প্রবন্ধে সম্বন্ধে কোনো কথা বলবো না আমি আর। কিন্তু যারা বলেন সম্পূর্ণ জ্ঞাতসারে পৃথিবীর কিংবা স্বকীয় দেশের বিগত ও বর্তমান কাব্য বেষ্টনের ভিতর চমৎকার রূপে দীক্ষিত হয়ে নিয়ে কবিতা রচনা করতে হবে, তাদের এ দাবির সম্পূর্ণ মর্ম আমি অন্তত উপলব্ধি করতে পারলাম না। কারণ আমাকে অনুভব করতে হয়েছে যে খণ্ড বিখণ্ডিত এই পৃথিবী মানুষ ও চরাচরের আঘাতে উত্থিত মৃদুতম সচেতন অনুনয়ও এক সময় যেন থেমে যায়। একটি পৃথিবীর অন্ধকার ও স্তব্ধতায় একটি মোমের মতন যেন জ্বলে ওঠে হৃদয়, এবং ধীরে ধীরে কবিতা জননের প্রতিভা ও আস্বাদ পাওয়া যায়। এই চমৎকার অভিজ্ঞতা যে সময় আমাদের হৃদয়কে ছেড়ে যায়, সেসব মুহূর্তে কবিতার জন্ম হয় না, পদ্য রচিত হয়, যার ভিতর সমাজ শিক্ষা, লোকশিক্ষা, নানা রকম চিন্তার ব্যায়াম ও মতবাদের প্রাচুর্যই পাঠকের চিন্তাকে খোঁচা দেয় সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি করে। কিন্তু তবুও যাদের প্রভাব ক্ষণস্থায়ী, পাঠকের মন কোনো আনন্দ পায় না, কিংবা নিম্ন স্তরে তৃপ্তি বোধ করে শুধু, এবং বৃথাই কাব্য শরীরের আভা খুঁজে বেড়ায়। আমি বলতে চাই না যে কবিতা সমাজ বা জাতি বা মানুষের সমস্যা খচিত অভিব্যক্ত সৌন্দর্য হবে না, তা হতে বাধা নেই। অনেক শ্রেষ্ঠ কাব্যই তা হয়েছে, কিন্তু সে সমস্ত চিন্তা, ধারণা, মতবাদ, মীমাংসা কবির মনে প্রাকল্পিত হয়ে কবিতার কঙ্কাল যদি দেহ দিতে যায়, কিংবা সেই দেহকে দিতে চায় আভা, তাহলে কবিতার সৃষ্টি হয় না, পদ্য লিখিত হয় মাত্র। ঠিক বলতে গেলে পদ্যের আকারে সিদ্ধান্ত, মতবাদ ও চিন্তার প্রক্রিয়া পাওয়া যায় শুধু। কিন্তু আমি আগেই বলেছি, কবির প্রণালী অন্যরকম। কোনো প্রাক নির্দিষ্টতা, চিন্তা বা মতবাদের জমাট দানা থাকে না কবির মনে, কিংবা থাকলেও সেগুলোকে সম্পূর্ণ নিরস্ত করে থাকে কল্পনার আলো ও আবেগ। কাজেই চিন্তা ও সিদ্ধান্ত, প্রশ্ন ও মতবাদ প্রকৃত কবিতার ভিতর সুন্দরীর কটাক্ষের পিছনে শিরা, উপশিরা ও রক্তের কণিকার মতো লুকিয়ে থাকে। কিন্তু নিবিষ্ট পাঠক তাদের সে সংস্থান অনুভব করে, বুঝতে পারে যে তারা সঙ্গতির ভিতর রয়েছে, অসংস্থিত পীড়া দিচ্ছে না। কবিতার ভিতর আনন্দ পাওয়া যায়, জীবনের সমস্যা ঘোলা জলের মুষিকাঞ্জলির ভিতর শালিকের মতো ম্লান না করে, বরং যেন করে আসন্ন নদীর ভিতর বিকেলের সাদা রৌদ্রের মতো সৌন্দর্য ও নিরাকরণের স্বাদ পায়। এ না হলে আমরা জিজ্ঞাসা ও চিন্তার জন্য কেন পতঞ্জলির কাছে যাব না, বেদান্তর কাছে যাব না, স্বরদর্শনের কাছে যাব না, মাঘ ও ভারবির কাছে যাব না গিয়ে জীবনের ও সমাজের ও জাতির সমস্যার সম্বন্ধে উৎকৃষ্ট আলোক চাই? অধ্যাপক রাধাকৃষ্ণন, মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরুর কাছে যাব না কেন? রবীন্দ্রনাথের কাব্যের কাছে না গিয়ে দার্শনিক বার্কসের কাছে যাওয়া উচিত। ইংল্যান্ডের বা রুশিয়ার অর্থনীতি ও সমাজনীতিবিদ সুধী ও কর্মীদের কাছে যাওয়া উচিত। ইটসের কাব্যের কাছে, এমনকি এলিয়ট কাব্যের ইত্যাদি প্রচেষ্টার কাছেও যাওয়া উচিত নয়। এখন আমি আরেকটা কথা বলতে চাই, খানিকটা অত্যুক্তি করি যেন, অথচ যা অত্যুক্তি নয়, আমার কাছে অত্যন্ত সত্য বলে মনে হয়। কাব্যের ভিতর লোকশিক্ষা ইত্যাদি অর্ধনারীশ্বরের মতো একাত্ম হয়ে থাকে না, ঘাস, ফুল বা মানবীয় প্রকট সৌন্দর্যের মতো নয়।
তাদের সৌন্দর্যকে সার্থক করে, কিন্তু তবুও সেই সৌন্দর্যের ভিতর গোপনভাবে বিধৃত রেখা উপরেখার মতো যে জিনিসগুলো মানবী বা ঘাসের সৌন্দর্যের আভার মতো রসগ্রাহীকে প্রথমে ও প্রধানভাবে মুগ্ধ করে না, কিন্তু পরে বিরচিত হয়, অবসরে তার বিচারকে তৃপ্ত করে। যারা একথা স্বীকার করেন না, যারা বলতে চান যে কবিতার ভিতর প্রথম প্রধান দর্শনীয় জিনিস কিংবা সৌন্দর্যের সঙ্গে একাত্ম হয়ে সৌন্দর্যের মতোই প্রধান জিনিস হচ্ছে লোকশিক্ষা বা দর্শন বা নানা রকম সমস্যার উদ্ঘাটন, তাদের আমি এই কথা বলতে চাই যে মানুষ সে যে অনৈতিহাসিক শতাব্দীতেই প্রথম হোক না কেন একটা বিশেষ রস সৃষ্টি করলো, যা দর্শন বা ধর্ম বা বিজ্ঞানের রস নয়, যাকে বলা হলো কাব্য বা শিল্প, যার কতগুলো ন্যায্য পদ্ধতি ও বিকাশ রয়েছে, যার আস্বাদে আমরা এমন একটা তৃপ্তি পাই বিজ্ঞান বা দর্শন এমনকি ধর্মের আস্বাদেও যা পাই না, এবং ধর্ম বা দর্শনের ভিতরে যে তৃপ্তি পাই কাব্যের ভিতর অবিকল তা পাই না। পৃথিবীর শতাব্দী স্রোতের ভিতর মানুষ যদি এমন একটা বিশেষ রস বৈচিত্র্য সৃষ্টি করলো, কিংবা হয়তো অমানব কেউ মানুষের জন্য সৃষ্টি করলো, কি করে সেই বিচিত্রতার নিকট তার অনধিগত অতিরিক্ত দাবি আমরা করতে পারি? কিংবা সেই সব দাবি কবিতা যদি মেটাচ্ছে বা মেটাতে পারে বলে মনে করি, তাহলে তার ন্যায্য ধর্ম অভঙ্গুর নয়, আর তার বিশেষ স্থিতির কোনো প্রয়োজন নেই। সে যা দিতে পারে দর্শনও তা দিতে পারে, ধর্মও তা দিতে পারে, সমাজ সংস্কারক, জাতি সংস্কারক, মনীষীর এমনকি কর্মীরাও তা দিতে পারে। তাহলে কাব্যের স্বকীয় সিদ্ধির কোনো প্রয়োজন থাকে না। কিন্তু আমি জানি কাব্যের নিজের ইন্টিগ্রিটির প্রয়োজন রয়েছে, এবং এই প্রবন্ধের ভিতর আমার নিজের কথাই পুনরুক্তি করে আমি বলবো, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। কবি কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার স্বতন্ত্র সারবত্তা রয়েছে, এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নবনব্য কাব্য বিকিরণ তাদের সাহায্য করেছে। দর্শন বা সমাজ সংস্কার বা মানুষের কর্ম ও মননের জগতে অন্য কোনো বিকাশের ভিতরে এই কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার ঠিক এই ধরনের সারবত্তা নেই। হতে পারে কবিতা জীবনের নানা রকম সমস্যার উদ্ঘাটন, কিন্তু উদ্ঘাটন দার্শনিকের মতো নয়। যা উদ্ঘাটিত হলো তা যে কোনো জঠরের থেকেই হোক আসবে সৌন্দর্যের থেকে, আমার কল্পনাকে তৃপ্তি দেবে। যদি তা না দেয় তাহলে উদ্ঘাটিত সিদ্ধান্ত হয়তো পুরনো চিন্তার নতুন আবৃত্তি, কিংবা হয়তো নতুন কোনো চিন্তাও, যা হবার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু তবুও তা কবিতা হলো না, হলো কেবলমাত্র মনোবীজ রাশি। কিন্তু সেই উদ্ঘাটন পুরনোর ভিতর সেই নতুন কিংবা সজীব নতুন যদি আমরা কল্পনাকে তৃপ্ত করতে পারে, আমার সৌন্দর্যবোধকে আনন্দ দিতে পারে, তাহলে তার কবিতাগত মূল্য পাওয়া গেল। আরো নানা রকম মূল্য, যে সবের কথা আমি আগে বলেছি, তার থাকতে পারে আমার জীবনের ভিতর, তা আরো খানিকটা জ্ঞান বীজের মতো ছাড়তে পারে, আমার অনুভূতির পরিধি বাড়িয়ে দিতে পারে, আমার দৃষ্টি স্থূলতাকে উঁচু মঠের মতো যেন একটা মৌন সূক্ষ্ম শীর্ষ আমোদের আশ্বাস দিতে পারে, এবং কল্পনার আভায় আলোকিত হয়ে এ সমস্ত জিনিস যত বিশাল ও গভীরভাবে সে নিয়ে আসবে কবিতার প্রাচীন প্রদীপ, ততই নক্ষত্রের নূতনতম কক্ষ পরিবর্তনের স্বীকৃতিও আবেগের মতো জ্বলতে থাকবে। প্রত্যেক মনীষীরই একটি বিশেষ প্রতিভা থাকে, নিজের রাজ্যেই সে সিদ্ধ। কবির সিদ্ধিও তার নিজের জগতে, কাব্য সৃষ্টির ভিতরে। আমরা হয়তো মনে করতে পারি যে যেহেতু সে মনীষী, কাজে অর্থনীতি সম্বন্ধে, সমাজনীতি সম্বন্ধে, রাজনীতি সম্বন্ধে, মনন রাজ্যের নানা বিভাগেই কবির চিন্তার ধারা সিদ্ধ। আমাদের উপলব্ধি করে নিতে হবে যে তা নয়। উপকবির চিন্তার ধারা অবশ্য সব বিভাগেই সিদ্ধ, যেমন উপদার্শনিকের। কিন্তু প্রতিভা যাকে কবি বানিয়েছে কিংবা সঙ্গীত বা চিত্রশিল্পী বানিয়েছে, বুদ্ধির সমীচীনতা নয়, শিল্পের দেশেই সে সিদ্ধ, শুধু, অন্য কোথাও নয়। একজন প্রতিভাযুক্ত মানুষের কাছ থেকে আমরা যদি তার শ্রেষ্ঠ দান চাই, কোনো দ্বিতীয় স্তরের দান নয়, তাহলে তা পেতে পারি সেই রাজ্যের পরিধির ভিতরেই, শুধু, যেখানে তার প্রতিভার প্রণালী ও বিকাশ তর্কাতীত। শেক্সপিয়রের কথাই ধরা যাক, তার একটি নাটক পড়তে পড়তে বোঝা যায় মনোবৈজ্ঞানিকের কাছে যেমন করে পাই তেমন করে নয়। মানব চরিত্র ও মানুষের প্রদেশ সম্বন্ধে নানা রকম অর্থ ও প্রভূত সত্যের ইঙ্গিত পাওয়া গেল কাব্যের সমুদ্র বিজনের গভীরে গভীরে মুক্তার মতো।
কিংবা কাব্যের আকাশের ওপারে আকাশ সাদিত অনাস্বাদিত নক্ষত্রের মতো সব খুঁজে পাওয়া গেল যেন। কারণ এখন আমরা প্রতিভার সঙ্গে বিহার করেছি সেই রাজ্যে যেটি তার নিজস্ব। কিন্তু শেক্সপিয়রকে যদি ইংল্যান্ডের কোনো জনসভায় দাঁড়িয়ে প্রবন্ধ পাঠ করতে হতো এলিজাবেথীয় সমাজ সম্বন্ধে, আমি ধারণা করতে পারি না যে অন্য কোনো অভিজ্ঞ সমাজনীতিবিদের চেয়েও তা কোনো অংশে অসাধারণ কিছু হতো। হয়তো হাসি তামাশা এবং যুক্তিহীন মুখর প্রশংসা থাকতো সেই সমাজ ও সমাজপতিদের সম্বন্ধে। কিংবা শেক্সপিয়রকে যদি ইংল্যান্ডের কোনো বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে ইংল্যান্ডের তখনকার রাজনীতি সম্বন্ধে বক্তৃতা দিতে হতো, সে অভিভাষণের ভিতর কোনো বগ্নিতা থাকতো বলে মনে হতো না। তা নাই বা থাকলো, কিন্তু তেমন কোনো সারবত্তাও থাকতো না ইংল্যান্ডের তখনকার রাজনীতিজ্ঞদের আলোচনায় যেটুকু রয়েছে, কিংবা তার ঈষৎ প্রতিবিম্বও থাকতো না শেক্সপিয়রের নিজের কাব্যে। অন্যরকম সারবত্তায় যে আশ্চর্য ব্যাপক গভীরতা আমাদের বিস্মিত করে। বৈষ্ণব যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছেন রবীন্দ্রনাথ। শেক্সপিয়রের সম্বন্ধে যে কথা বললাম, রবীন্দ্রনাথ সম্বন্ধেও ঠিক সে কথাই বলা চলে, সব কবির সম্বন্ধেই। অন্য সমস্ত প্রতিভার মতো কবি প্রতিভার কাছেও শ্রেষ্ঠ জিনিস পেতে হলে যেখানে তার প্রতিভার সক্রিয় বিকাশ হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা, সেই শিল্পের রাজ্যে তাকে খুঁজতে হবে। সেখানে দর্শন নেই, রাজনীতি নেই, সমাজনীতি নেই, ধর্মও নেই, কিংবা এই সবই রয়েছে, কিন্তু তবুও এ সমস্ত জিনিস নয়। আর এ সমস্ত জিনিসের সম্পূর্ণ সারবত্তা ও ব্যবহারিক প্রচার অন্যান্য মনীষী ও কর্মীদের হাতে যেন, কবির হাতে আর নয়। কেউ যেন মনে না করেন আমি কবিকে কাব্য সৃষ্টি ছাড়া অন্য কোনো কাজ করতে নিষেধ করছি। আমি তা মোটেও করছি না। কবিতার ব্যবহারিক জীবনে কর্ম ও মনন রাজ্যে যেখানে যে অসঙ্গতি বা অন্ধকার রয়েছে বলে মনে করেন, সবকিছুর সঙ্গেই সংগ্রাম করতে সম্পূর্ণ উপযুক্ত। এই প্রবন্ধের আরম্ভে আমি বলেছি যে কাব্যেও কল্পনার ভিতর চিন্তা ও অভিজ্ঞতার সারবত্তা থাকবে। আমি তার প্রতিভার স্বধর্মের কথা বলেছি। কাব্য সম্পর্কে যে জিনিসের বিশ্লেষণ ইতপূর্বে আমি করেছি, এবং ব্যবহারিক জীবনে যে স্বধর্ম অসাধারণ কিছু দিতে পারে না, এমনকি কাব্য জীবনকে নষ্ট করেও দিতে পারে না বলে উল্লেখ করেছি। সে যদি বাস্তবিক কবি হয় তাহলে তার কাব্যের মতো অসাধারণ কোনো দ্বিতীয় জিনিস ব্যবহারিক জীবনের পদ্ধতির ও প্রকাশের নিকট দান করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু সাধারণ বুদ্ধিমান লোকের মতো কর্ম ও চিন্তা দান করতে পারে সে, ব্যবহারিক মানুষ হিসেবে। সেখানে তার কাব্যজগতের কল্পনা মনীষার মুক্তি নেই এবং তার প্রয়োজনও নেই। যারা আমার প্রবন্ধ এই পর্যন্ত অনুসরণ করেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন যে আমি বলতে চাই না যে কাব্যের সঙ্গে জীবনের কোনো সম্বন্ধ নেই। সম্বন্ধ রয়েছে, কিন্তু প্রসিদ্ধ প্রকটভাবে নেই। কবিতা ও জীবন একই জিনিসের দুই রকম উচ্চারণ। জীবন বলতে আমরা সচরাচর যা বুঝি তার ভিতর বাস্তব নামে আমরা সাধারণত যা জানি তা রয়েছে, কিন্তু অসংলগ্ন অব্যবস্থিত জীবনের দিকে তাকিয়ে কবির কল্পনা প্রতিভা কিংবা মানুষের ইমাজিনেশন সম্পূর্ণভাবে তৃপ্ত হয় না। কিন্তু কবিতা সৃষ্টি করে কবির বিবেক সান্ত্বনা পায়, তার কল্পনা মনীষা শান্তি বোধ করে, পাঠকের ইমাজিনেশন তৃপ্তি পায়। কিন্তু সাধারণত বাস্তব বলতে আমরা যা বুঝি তার সম্পূর্ণ পুনর্গঠন তবুও কাব্যের ভিতর থাকে না। আমরা এক নতুন প্রদেশে প্রবেশ করেছি। পৃথিবীর সমস্ত জল ছেড়ে দিয়ে যদি এক নতুন জলের কল্পনা করা যায়, কিংবা পৃথিবীর সমস্ত দ্বীপ ছেড়ে দিয়ে এক নতুন প্রদীপের কল্পনা করা যায়, তাহলে পৃথিবীর এই দিন রাত্রি মানুষ ও তার আকাঙ্ক্ষা এবং সৃষ্টির সমস্ত ধুলো, সমস্ত কঙ্কাল ও সমস্ত নক্ষত্রকে ছেড়ে দিয়ে এক নতুন ব্যবহারের কল্পনা করা যেতে পারে, যা কাব্য। অথচ জীবনের সঙ্গে যার গোপনীয় সুরঙ্গ লালিত সম্পূর্ণ সম্বন্ধের ধূসরতা ও নূতনতা। সৃষ্টির ভিতর মাঝে মাঝে এমন শব্দ শোনা যায়, এমন বর্ণ দেখা যায়, এমন অঘ্রাণ পাওয়া যায়, এমন মানুষের বা এমন অমানবীয় সংঘাত লাভ করা যায়, কিংবা প্রভূত বেদনার সঙ্গে পরিচয় হয় যে মনে হয় এই সমস্ত জিনিসই অনেক দিন থেকে প্রতিফলিত হয়ে কোথায় যেন ছিল, এবং ভঙ্গুর নয়, সংহত হয়ে আরো অনেক দিন পর্যন্ত, হয়তো মানুষের সভ্যতার শেষ জাফরান রৌদ্রালোক পর্যন্ত কোথাও যেন রয়ে যাবে। এই সবের অপরূপ উদ্গীরণের ভিতরে এসে হৃদয়ে অনুভূতির জন্ম হয়। নীহারিকা যেমন নক্ষত্রের আকার ধারণ করতে থাকে, তেমনি বস্তু সঙ্গতির প্রসব হতে থাকে যেন হৃদয়ের ভিতর, এবং সেই প্রতিফলিত অনুচ্চারিত দেশ ধীরে ধীরে উচ্চারণ করে ওঠে যেন সুরের জন্ম হয়। এই বস্তু ও সুরের পরিণয় শুধু নয়, কোনো কোনো মানুষের কল্পনা মনুষ্যের ভিতর তাদের একাত্মতা ঘটে, কাব্য জন্ম লাভ করে।
কবিতা মুখ্যত লোকশিক্ষা নয়, কিংবা লোকশিক্ষাকে রসে মণ্ডিত করে পরিবেশন, না, তাও নয়। কবির সেরকম কোনো উদ্দেশ্য নেই। কিং লিয়ার কিংবা বলাকার কবিতায় কিংবা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ কাব্যেই কবির কল্পনা প্রতিভার বিচ্ছুরণে কিংবা তার সৃষ্ট কবিতার ভিতর সেরকম কোনো লক্ষ্যের প্রাধান্য নেই। কবিতা পাঠ হচ্ছে একটি স্বতন্ত্র রসাস্বাদ, তার পরিচয় দিয়েছে ইতিপূর্বে। কিন্তু তবুও কবিতার সঙ্গে ব্যক্তির ও সমাজের সম্বন্ধ অন্তত দুই রকম। প্রথমত, শ্রেষ্ঠ কবিতার ভিতর একটা ইঙ্গিত পাওয়া যায়, এই যে মানুষের তথাকথিত সমাজকে বা সভ্যতাকেই শুধু নয়, এমনকি সমস্ত অমানবীয় সৃষ্টিকেও যেন তা ভাঙছে এবং নতুন করে গড়তে যাচ্ছে, এবং এই সৃজন যেন সমস্ত অসঙ্গতির জট খসিয়ে কোনো একটা সুসীম আনন্দের দিকে। এই ইঙ্গিত এত মেঘ ধবলিমা, গভীর ও বিরাট, অথচ এত সূক্ষ্ম যে ব্যক্তি সমাজ ও সভ্যতা তাকে উপেক্ষা করলেও, সবসময় উপেক্ষা করে না যদিও, এই ইঙ্গিতের প্রভাবে তারা অতীতে উপকৃত হয়েছে এবং ভবিষ্যতে আরো ব্যাপকভাবে উদ্ধার লাভ করতে পারে। এই জন্যই সমস্ত অতীত বর্তমান শ্রেষ্ঠ কাব্যতার তাদের নিজের প্রণালীকে, মানুষের চিত্তকে যত বেশি অধিকার করতে পারবে, সভ্যতার তত বেশি উপকার। কিন্তু খ্রিস্টান পাদ্রীরা যেমন জনতার হাজার হাজার বর্গমাইলের দিকে তাকিয়ে বাইবেল বিতরণ করেন, শ্রেষ্ঠ কাব্য সেরকমভাবে বিতাড়িত হওয়ার জিনিস নয়। এই প্রসঙ্গে ব্যক্তি সমাজ ও সভ্যতার সঙ্গে কবিতার দ্বিতীয় সম্বন্ধের কথা উঠাতে পারি। কথাটা হয়তো স্বাধীন শোনাবে, কিন্তু আমার মনে হয় তা সত্য। কবিতা সকলের জন্য নয়, এবং যে পর্যন্ত জনসাধারণের হৃদয়ে নতুন দিক বলার অধিকার না করবে, সে পর্যন্ত কয়েকটি তৃতীয় শ্রেণীর কবির স্থূল উদ্বোধন ছাড়া বাজারে ও বন্দরে এবং মানব সমাজ ও সভ্যতার সমগ্রতার ভিতর কোনো প্রথম শ্রেণীর কাব্যের প্রবেশের পথ থাকবে না। এমনকি তা বিলাস, কল্পনা বিলাস পর্যন্ত বলে আখ্যাত হয় এবং হবে এইসব স্থূল উদ্গাতার কাছে। যদিও আমরা জানি তা কল্পনা বিলাস নয়, কিন্তু কল্পনা মনীষার সাহায্যে যেন কোনো মহান, কোনো আদিম জননীর নিকট, যেন কোনো অদিতির নিকট প্রশ্ন, বারংবার প্রশ্নের বেদনা, প্রশ্নের তুচ্ছতা, বারংবার প্রতিযুগের স্তরে স্তরে কোনো নতুন সৃষ্টির বেদনা ও আনন্দ, অবশেষে একদিন সমস্ত চরাচরের ভিতর সকলের জন্য কোনো সঙ্গতির সৌন্দর্য পাওয়া যাবে বলে। কবিতা আমাদের জীবনের পক্ষে সত্যিই কি প্রয়োজন? কেন প্রয়োজন? কবিতা যে এত অল্প লোকে ভালোবাসে, সেটা কি প্রকৃতির নিয়ম, নাকি অধিকাংশ বিকৃত কি দূষিত শিক্ষার ফল? যদি আরো বেশি লোকে কবিতা ভালোবাসতে ও বুঝতে শেখে, তাহলে সেই অনুপাতে তারা ভালো করে বাঁচতে শিখবে কিনা? অর্থাৎ সেই অনুপাতে সমাজের মঙ্গল হবে কিনা? মানুষের সামাজিক ও ব্যক্তিগত জীবনকে সর্বাঙ্গীন ও সুখের করে গড়বার সংগ্রামে ও সাধনায় কবিতার স্থান কোথায়? এই প্রশ্নগুলো কোনো হিত সাধন মণ্ডলীর কর্মসচিবদের প্রশ্ন বলে মনে হয়, কিন্তু তবুও জিজ্ঞাসাগুলো নিটোল ও আন্তরিক, এবং বিশদভাবে নয়, সংক্ষেপে, হয়তো ইশারায়। এসব জিজ্ঞাসার উত্তর আমার উপরের কয়েকটি লাইনের ভেতর নিহিত রয়েছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, ভিড়ের হৃদয় পরিবর্তিত হওয়া দরকার, কিন্তু সেই পরিবর্তন আনবে কে? সেই পরিবর্তন হবে কি কোনোদিন, যাতে 3000 বছর আগের জনসাধারণ কিংবা এই আজকের এই বিলোল ভিড়ের মতো জনসাধারণ থাকবে না আর? যাতে এলিজাবেথের সময়েও ইংল্যান্ডে, কিংবা ধরা যাক ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে বাংলাদেশে যে সব শ্রেষ্ঠ কাব্য রচিত হয়েছে, গণপাঠক সেসবের গভীর বোদ্ধা হয়ে দাঁড়াবে? ভাবতে গেলেও হাসি পায়, কিন্তু তামাশার বিষয় নয় হয়তো। যখন দেখি শুধু তৃতীয় শ্রেণীর সঙ্গীত শিল্পী ও চিত্রশিল্পী শুধু নয়, এদিককার উচ্চতর শিল্পীরাও দিকে দিকে স্বীকৃত হচ্ছে, তখন জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়, প্রথম শ্রেণীর কবি নির্বাসিত হয়ে রয়েছে কেন? কিন্তু যখন দেখি তথাকথিত সভ্যতা কোনো এক দারুণ হস্তি জননীর মতো যেন বুদ্ধিস্খলিত দাতাল সন্তানদের প্রসবে প্রসবে পৃথিবীর ফুটপাত ও ময়দান ভরে ফেলছে, তখন মনে হয় যে কোনো সূক্ষ্মতা, পুরনো মেদ ও ইন্দ্রলুপ্তির বিরুদ্ধে যা, পুরনো প্রদীপকে যে অদৃশ্য হাত নতুন সংস্থানের ভিতর নিয়ে নিয়ে প্রদীপকেই যেন পরিবর্তন করে ফেলে, তার এই সাময়িকতা ও সময়হীনতার গভীর ব্যবহার যেন মুষ্টিমেয় দীক্ষিতের জন্য শুধু, সকলের জন্য নয়, অনেকের জন্য নয়। কিন্তু তবুও সকলের হৃদয়ের পরিবর্তন হবে কি? কবে? কে আনবে? কবিকে কি শিক্ষার অধিনায়ক সাজতে হবে? সৌন্দর্য প্রবাদে স্পন্দিত করে বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে?
প্রোপাগান্ডা করতে হবে, ডিক্টেটর সাজতে হবে জীবনের সঙ্গতি ও সুষমার সাধনায় উদ্বুদ্ধ হয়ে? যদি কোনো শেষ বৈকালিক ইন্দ্রজালে আজকের এই সভ্যতার মোড় ঘুরে যায়, তাহলে কবিকে কিছুই করতে হবে না আর। তার নিজের প্রতিভার কাছে তাকে বিশ্বস্ত থাকতে হবে শুধু। কতিপয়ের হাতে তার কবিতার দান অর্পণ করে, যে কতিপয় হয়তো ক্রমে ক্রমে বেড়েও যেতে পারে। মানুষের হৃদয় তার পুরনো আপোষ অবলেপের ভিতর আর থাকতে পারছে না বলে। আর যদি সভ্যতার মোড় ঘুরে না যায়, তাহলে কমরেডের দল এবং সাহিত্যের হবগ্লোবিনতার কাব্যের জন্য কিছু একটা করবেন নিশ্চয়। সাহিত্য জগতে গ্যায়েটে বা লাম কিংবা তার নিজের ভাবে পেটার অথবা রবীন্দ্রনাথ অথবা ইটস কিংবা সসৃষ্ট পরিধি বিশেষের ভিতর এলিয়েট ইত্যাদির মতো প্রকৃষ্ট রসবোদ্ধাদের কথা ছেড়ে দিলেও বিদেশে বুর্জুয়া শ্রেণীদের ভিতরেও এমন অজস্র খাঁটি রসবোদ্ধা আছে, যার হীন ভগ্নাংশও আমাদের দেশের মধ্যবিত্ত সমাজে নেই। এদেশে রসবোধ যে হৃদয়হীনভাবে বিরল, কবির কোনো কোনো শিথিল মুহূর্তের নিকটের তিক্ততাও কম নয়। কিন্তু সভ্যতার মেদ ও ইন্দ্রলুপ্তির যদি পুনর্যৌবন না ঘটে, যিনি তৃতীয় শ্রেণীর কবি নন, অতএব সখ্যাত সলিলে ধাতস্থ আমাদের দেশের সাহিত্যকর্মীদের সহানুভূতির যার জন্যে এটুকুও নেই, তিনি কি করবেন? তিনি প্রকৃতির সান্ত্বনার ভিতর চলে যাবেন, শহরে বন্দরে ঘুরবেন, জনতার স্রোতের ভিতর ফিরবেন, নিরালম্ব অসঙ্গতিকে যেখানে কল্পনা মনীষীর প্রতিক্রিয়া নিয়ে আঘাত করা দরকার, নতুন করে সৃষ্টি করবার জন্য সেই চেষ্টা করবেন। আবার হয়তো চলে যাবেন, হয়তো উন্মুখ পঙ্গুদের সঙ্গে করে নিয়ে, প্রকৃতির সান্ত্বনার ভিতর, সেই কোনো আদিম জননীর কাছে যেন, নির্জন রৌদ্রে ও গাঢ় নীলিমায় স্তব্ধ কোনো অদিতির কাছে। তার প্রতিভার কাছে কবিকে বিশ্বস্ত থাকতে হবে। হয়তো কোনো একদিন পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের সঙ্গে তার কবিতা বৃত্ত প্রয়োজন হবে সমস্ত চরাচরের, সমস্ত জীবের হৃদয় মৃত্যুহীন স্বর্ণগর্ভ ফসলের খেতে বুননের জন্য। 1345 কবিতা বিশেষ সংখ্যা। জীবনানন্দ দাশ।